বাহ, এই রুম সাউন্ড প্রুফ করা, চিল্লায়া লাভ নাই, কানটা সহজে দিয়ে যান। মানে অসাধারণ অসাধারণ, মানে সত্যি মানে ভয় পেয়ে গেছিলাম আমি সত্যি। আচ্ছা ভাই, আমরা যেমনটা হচ্ছে গিয়ে এই শুটিং এ বসার আগে আলাপ করছিলাম পুনর্জন্ম নিয়ে, যেখানে হচ্ছে আপনি একটা সাইকো টাইপের ক্যারেক্টার করেছেন, এই নিয়ে কিন্তু অনেক প্রশংসা পেয়েছেন, সবার মুখে মুখে এখন কামাল নামটা, আর সবাই খুব ভয় পায়। আচ্ছা, এটা নিয়ে যদি কিছু বলতেন। সেটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি। ওই জায়গা থেকে আমি যেখানেই যাই দেখলাম যে 5 বছরের বাচ্চাও আমি পেয়েছি, যে তারা ওইটা দেখছে, তারা দেখে আমাকে মনে রাখতে পারতেছে, আবার বাবা আমাকে প্রশ্ন করতেছে, বাবা এটা তো ভালো মানুষ, উনি তো এটা করতে পারবে না। এটা কি একটা কি নিয়ে এই শটটা? কোনটা? এই যে কান কেটে নেয়া, কান কামড়ে দেয়া, এই যে মেহজাবিন আপু লাথি দিলেন আপনাকে, এটা কি একটা কি হয়েছিল পুরো শটটা? হ্যাঁ, টেক একটা, কিন্তু তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়ার জন্য আবার টেক দিতে হচ্ছে। আচ্ছা, আপনি বলেছিলেন যে লাথিটা ছিল আনস্ক্রিপ্টেড, এটা আপনি জানতেন না যে আপনাকে লাথিটা দেয়া হবে? না না না। তো যখন এটা হলো তখন আসলে কিভাবে, মানে ক্যারেক্টার থেকে কি বের হয়ে গেলেন, না কিভাবে চেষ্টা কন্টিনিউ করলেন? না, আমি তখন আরো মজা পাইছি, সত্যি কথা। আমি চরিত্রের ভেতরে থাকার চেষ্টা করি, আমি চরিত্রটাকে নিয়ে বাঁচার চেষ্টা করি। আমিও ভাবতে পারিনি উনি আমাকে লাথি দিব, এটার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি হঠাৎ করে আমাকে দেওয়ার কারণে আমি আর একটু নিজের ক্যারেক্টারটা আর একটু অন্যরকম ভাবে প্রকাশ করার সুযোগ পাইছি। তো সেই জায়গা থেকে অন্যরকম একটা অনুভূতি ছিল, ক্যারেক্টারের থেকেই ছিলাম, ক্যারেক্টার থেকে বের হতে পারি নাই। তো এমন একটা সাইকো ক্যারেক্টার মানে কিভাবে আয়ত্ত করলেন বিষয়টা? আমি একটা চরিত্র ধরার ক্ষেত্রে প্রথমে চিন্তা করি আমার জীবনের ক্রাইসিস এবং তার চরিত্রের ক্রাইসিস, সে দুইটা রিলেট করার। সেই ক্রাইসিসটা যদি আমি মিলাইতে পারি তাহলে আমি তার কাছে পৌঁছাতে পারবো। আমি সেই জায়গা থেকে চেষ্টা করি আর কি চরিত্রটাকে প্লে করার। আপনার হাসির কিন্তু খুব প্রশংসা করেছে মানুষ, গল্পের সাথে একদম মিশে গেছে। কিন্তু জানি না কি বলবো, যে হঠাৎ করে, যে আগেও বলছি যে রাতে ঘুমানোর 3টার সময় হঠাৎ করে আমি ওই চরিত্রের মধ্যে হয়ে, যে কামাল হয়ে উঠে পড়ছি হাসতে হাসতে। ওই হাসিটার পরে আমি রিহার্সাল, স্বপ্নের মধ্যে না না না, ঘুম থেকে হঠাৎ করে উঠে রিহার্সাল শুরু করছি, বাস্তব বাস্তব। আচ্ছা, পুনর্জন্ম নিয়ে আবার কথা বলবো ভাই, একটু পেছনে যেতে চাই। আমি শুনেছি আপনি যখন ক্লাস 5-এ পড়েন তখন থেকে আপনি থিয়েটার করা শুরু করেছেন এবং শিশু একাডেমিতে আপনি শো করেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি তখন ক্লাস 5 শেষ করলাম। তার আগে হঠাৎ করে একটা বিদায় অনুষ্ঠানে বলতেছে যে, হঠাৎ 10 মিনিট আগে বলতেছে একটা নাটক করো তুমি। আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। তারপরে হ্যাঁ ভাবলাম, 10 মিনিট নিয়ে ভাবলাম, 10 মিনিটে কোনো স্ক্রিপ্টিং ছাড়া ভেবে যাদের যাদের প্রয়োজন, আমি মেয়ের ক্যারেক্টার করেছি ছেলেরে দিয়ে, ইনস্ট্যান্ট সব সংলাপ আমি বলতেছি, তুমি এটা বলো, তুমি এটা বলো, তুমি এটা। আমি তখন কিছুই জানি না ওই জায়গা থেকে আর কি। তো ওরা তো শুরু করে দিল, আমরা রিহার্সাল করলাম 5 মিনিট, 10 মিনিট পরে গেলাম শো করতে। এখন কি করবো, শাড়ি টাড়ি কীভাবে, আমার এক দিদি ছিল, দিদির কাছে বলছে শাড়ি লাগবে, একটা শাড়ি দেন। পরে শাড়ি দিয়েছে উনি, ওই শাড়ি দিয়ে ওরে পরায় ছেলেকে শাড়ি পরাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা করার পরে সবাই তো বাহ বাহ দিচ্ছে, অবাক হয়ে গেছে। পরে হঠাৎ করে একদিন শিশু একাডেমিতে 17 মার্চ, তো ওই দিন একটা উৎসব হচ্ছে, নাট্য উৎসব। তো ওখানে আমার এক স্যার ছিল, রফিক স্যার, যে একটা উৎসব হবে, তুমি ওইখানে তোমার দলটাকে নিয়ে যেতে পারো। তারপর ওখানে গেলাম, যাওয়ার পরে শো করলাম। ওইখানে আরো বড় বড় দল ছিল শহরের, তাদের সাথে আমি তো কিছুই বুঝি না, জাস্ট গেলাম। শোর শেষে বিচারক বলতেছে এটা কে করছে, আমি বলছি আমি। লিখছে কি আমি, ডিরেকশন কি দিছে আমি, অভিনয়। তখন আপনার বয়স কত ছিল? 12 বা 13 হবে মনে হয়। তারপরে আস্তে আস্তে বড় পর্দায় কাজ করা। আচ্ছা ভাইয়া, নিশোর সাথে তো এই প্রথম কাজ না আপনার, আমি যতটুকু জানি নিশো ভাইয়ের সাথে একটা নাটক করার কথা ছিল আপনার, সাদা কাগজে সাজানো অনুভূতি। না, এটা নাটক না, ওইটা হলো ওনার একটা শুট ছিল। তখন আমি ঢাকায় নতুন ঢুকি, আমি স্ক্রিপ্ট লিখতাম। আচ্ছা, আমি লেখালেখির চেষ্টা করি, পারি কিনা জানি না, তবে লিখতাম। আমার রতন সরকার ছিল মেকআপ আর্টিস্ট, দিন ওনার শুটে এই যে সাদা কাগজে সাজানো অনুভূতি, যেটা ওইখানে আমি বলতেছি দাদা আমি তো স্ক্রিপ্ট লিখি, একটা স্ক্রিপ্ট নিয়ে। পরে বলছে আসো। পরে ওইখানে গেলাম, যাওয়ার পরে স্ক্রিপ্ট নিয়ে গেলাম। তেমন লিখতে পারি না, এখনো কিছুই জানি না। স্ক্রিপ্ট রাইটার হওয়ার জন্য গিয়েছিলেন নাকি অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল? না, আসলে আমি গল্প লিখছি যে দেই, আমার কথা হলো মিডিয়াতে থাকি, একটা যেভাবে হোক আগে দেখি, যে তখন তো আর এতটা বুঝতাম না।
তারপরে নিশু ভাই বললো যে শর্ট চুল তুমি থাকো, তোমার সাথে কথা বলবো। পরে দাদা বলতেছে আমার সময় হয়ে গেছে, অনেক অনেক রাত হয়ে গেছে, তো তখন বলতেছে তুমি চলে যাও, সমস্যা নেই। পরে আমি চলে আসছি আর কি। তো ওইটা হলো নিশু ভাইয়ের সাথে আমার প্রথম দেখা বা কথা। এরপর আপনার কাজটা কোনটা করা হলো? তারপরে শুক্লপক্ষতে। আচ্ছা, বাংকার বয়ে যেটা কাজ করেছেন আর সেটা কখন অফারটা পেলেন? বাংকার বয় হলো আমি যখন করোনার পরে ঢাকায় ঢুকি, করোনার পরে 2021 সনে, হঠাৎ একদিন মুন্না ভাই আমাকে ফোন দিল যে তুমি কোথায়? আমি বলছি আমি ভাইয়া বাসায়। তো তুমি বাসায় নিচে নামো, আমি আসতেছি। নামার পরে উনি ফিল্ম নয়ারে নিয়ে গেলেন সাকিবের অফিসে। ওখানে যাওয়ার পরে তো কথা হলো দিবান ভাইয়ের সাথে। দিবান ভাই আমাকে দেখি স্ক্রিপ্ট দিল। স্ক্রিপ্ট দিয়ে দেওয়ার পরে 2 মাস আমাদের রিহার্সাল হয় টানা। কিন্তু তিনি যে আমাকে সিলেক্ট করছে হলো সাকিবের একটা তারুণ্যের আলোক শিখে একটা ডকুমেন্ট ফিকশনে কাজ করার পরে। তো ওইখানে আমার একটা রোল ছিল যে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ওই যে ওই সময় ছাত্র আন্দোলন ছিল না ওইটা, তখন ওইখানে উনি আমাকে পরবর্তীতে ধীমান ভাই বলছে যে তোমার শুধু পছন্দ হয়েছে তোমার একটা লুক দেখে, কারণ আমার বাংকার ভাই যেটা প্রয়োজন ছিল লুক, আমার চোখের কাজ দরকার। তো সেই সুযোগটা আমাকে তারা করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ, যার কারণে আমি এই যে পুনর্জন্ম, কারাগার, বাংকার বয়, শুক্লপক্ষতে কাজ করছেন। আচ্ছা হ্যাঁ, বাংকার বয়ের চরিত্রটা তো খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার, তো এটা কতটুকু মানে কঠিনত্ব আপনি দেখেছেন বা কতটুকু কঠিন লেগেছে এই ক্যারেক্টারটা করতে? আমি বলবো যে যুদ্ধটা তো আমি দেখি নাই, আমার তখন জন্ম হয় নাই। না দেখা একটা বাস্তবতাকে ফুটিয়ে তোলা খুবই কষ্ট, নিজের মধ্যে ধারণ করা, না দেখা একটা বাস্তবতা ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। সেটার জন্য আসলে আমি ধীমান ভাই আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন কিছু দেখার বা বিভিন্ন কিছু পাঠাইছে, এটা দেখো ওইটা দেখো। আমিও আমার জায়গা থেকে যেমন মুক্তির গান, তারেক মাসুদের আরও বিভিন্ন হিস্টোরিক্যাল যে মুক্তিযুদ্ধ নিয়ে ওইগুলো দেখা। তারপরে ওখান থেকে আমি আবু সালেহ নামের একজন বাচ্চা, বা ওনার বয়স তখন 12 বছর ছিল, তো ওনাকে দেখে আমি আরও চরিত্রটা নিয়ে মানে একটা শক্তি পাইছি যে চরিত্রটা আমি তাহলে ওই আবু সালেহ ও একলা একটা বাংকার সামলাইছে, আমার চরিত্র ওর চরিত্র মিলে গেছে। তারপরে সেই চরিত্রের সাথে আমার জীবনের ক্রাইসিস, ওর জীবনের ক্রাইসিস মিলে গেছে। সেখান থেকে আসলে যাত্রাটা অনেক সহজ হয়েছে, কিন্তু যতটুকু করছি আমি তৃপ্ত না, আরো করার ছিল, জায়গা ছিল অনেক। সেটা তো অবশ্যই। আচ্ছা, আপনার সাতাও হচ্ছে আপনার প্রথম চলচ্চিত্র। জি জি, এটা নিয়ে যদি কিছু বলতেন, আপনার ক্যারেক্টারটা কি? সাতাওয়ে আমার ক্যারেক্টার বলবো যে খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। যতটুকু দর্শক দেখবে ততটুকু হাসবে, অন্যরকম ভাবে একটু হাসবে। কমেডি করেছে কামাল, কমেডি করেছে? কমেডিও না, কিন্তু ন্যাচারাল বলা যায় আর কি। ওই গ্রামগঞ্জে থাকে না কিছু দুষ্টু মানুষ যারা সবসময় সবাইকে হাসাইতে পছন্দ করে বা একটু মজা করে কথা বলে, ওই রকম একটা চরিত্র। সাতার গল্পটা একটু বলবেন ছোট করে? সাতাও বলবো মাটি এবং মাতৃত্বের গল্প, নদীর পাড়ে মানুষের জীবনযাপন নিয়ে গল্পটা, তার সাথে এই সমাজের গল্প, এই দেশের গল্প। যেমন একটা মজার স্মৃতি আছে, আমাদের বিয়ের একটা সিন ছিল, বিয়ের সিনে খাবারের একটা সিন ছিল যে জামাই গেট আটকে দেয় না আমাদের গ্রামগঞ্জে, এই আটকানোর সময় মিষ্টি দিতে যাবে জামাইয়ের মুখে, আমি ধপাস করে হঠাৎ করে টান দিয়ে নিয়ে নিয়েছি। মানে এইখানে একটা মজার ছিল যে কি, যে উনি যখন আমাকে বলছে, ডিরেক্টর বলছিল যে তুমি কিন্তু মিষ্টিটা নিতে হবে, শর্টে আমি ভুলে গেছি মিষ্টি নেওয়ার কথা, হঠাৎ করে আমার মনে ওনার একদম জামাইয়ের মুখে চলে গেছে মিষ্টিটা, আমি টান দিয়ে নিয়ে আমার মুখে দিয়ে দিয়েছি নগদে। হ্যাঁ, আপনি একটা শর্ট ফিল্ম করেছেন, সেটা রিলিজ পায়নি, আসলে বিষয়টা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলবেন এই সম্পর্কে? এটা হলো হঠাৎ করে আমি ক্যামেরার সামনে যখন প্রথম দাঁড়াবো, হঠাৎ করে মাসুদ আহমেদ ভাইয়া, আমি তখন পুরান ঢাকায় থাকি, ফোন দিল যে ভাইয়া তুমি একটু আসবা, আমরা কাজ করবো ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মের জন্য, তুমি যদি একটু আসতে। পরে আমি বলছি জি ভাইয়া আমি আসতেছি। পরে বলতেছি একটা টি শার্ট কিনে নিয়ে আসো। পরে আমি বঙ্গবাজার থেকে একটা সাদা টি শার্ট, বলছি সাদা টি শার্ট লাগবে, নিয়ে গেলাম। মহাখালী গেলাম, মহাখালী রেল গেটে রেল লাইনে শ্যুটটা ছিল, তারপরে হলো, তারপরে আর এটা রিলিজ হইলো না। মানে কেন আসলে, কেন? এটা আসলে ডিরেক্টরের কাছে আমি জানতে চাচ্ছি, উনি আসলে বলতে চাচ্ছেন যে আমি আসলে খুশি না, আমার কাজটা নিয়ে আরো অনেক কিছু ছিল ওই জায়গা থেকে। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত যে যতগুলো কাজ করেছেন, তো কখনো মনে হয়েছে যে না হাল ছেড়ে দেই, বা এমন মানে হোঁচট খেয়েছেন কতবার?
আসলে মাঝে মাঝে তো মনে হয়েছে যে অনেক সময় যখন অনেক অবস্থা খারাপ ছিল বা ইয়া ছিল, ভেতরে একটা অন্যরকম একটা কষ্ট জমা হয়েছে। তখন আবার চিন্তা করছি না, কেন আমি পিছাবো, আমি অবশ্যই পারবো না কেন। ওই জায়গা থেকে আর যে আমার কথা হলো আমি যুদ্ধ করতে চাই, চ্যালেঞ্জ নিতে চাই, দেখা যাক কতটুকু পরীক্ষা আমাকে সৃষ্টিকর্তা নেই, আমি ততটুকুই দিব, কিন্তু আমার কাজটা করতে হবে। অবশ্যই। এবার পুনর্জন্মে আবার একটু ফিরতে চাই, ভিকি জাহিদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগটা কিভাবে হলো? ভিকি জাহিদ ভাইয়ের সাথে হলো, আমি বাংকার বয় করার পরে আমাকে টুকটাক সবাই চেনে বা পরিচিতি লাভ যেটা বলি। তো ওখান থেকে হঠাৎ একদিন ভিকি ভাইয়ের যে লাইন প্রডিউসার রোহান ভাই আমাকে ফোন দেয় যে ভাইয়া আমি এই বলছিলাম আপনার জন্য একটা কাজের কথা বলতে চাচ্ছিলাম। আমি বলছি ভাইয়া আমি বাইকে আছি, বাসায় গিয়ে ফোন দিব। তখন বাসায় গিয়ে ফোন দেওয়ার পরে বলতেছে যে এই চরিত্রে একটা শুক্লপক্ষ চরিত্র বলে নাই, বলছে যে কথা বলতে চাচ্ছে ভিকি ভাই, আপনি একটু অফিসে আসেন। গেলাম, অফিসে যাওয়ার পরে উনি খুবই চমৎকারভাবে আমাকে চরিত্রটা সম্পর্কে, কামাল সম্পর্কে ব্রিফ করার পরে তো আমি খুবই মজা পেয়ে গেছি। তো এই পুরো শুটিং করার সময় কোনো মজার স্মৃতি মনে পড়ে? পুনর্জন্ম 3-তে যখন আমি রাস্তায় একটা শট ছিল, তো আমি দৌড়াচ্ছি, তো একজন সচেতন নাগরিকের হাতে পড়ে গেছিলাম। হ্যাঁ, যে উনি, আমি দৌড়াচ্ছি তো ভাবছে চোর, চাদর মুড়ি দিয়ে দৌড়াচ্ছিলাম, ভাবছে চোর ভেবে সে আমাকে সাইকেল চালাচ্ছে, সে একদম ধরে ফেলছে, আমার প্রথম ছিঁড়ে আমি রাস্তায় পড়ে গেছি। আর হাসতে সবাই। এটা কি শুটিং এর সময়? হ্যাঁ। তো পরে কি হলো? পরে তো ও ভাবছে চোর, পরে পিছন থেকে যারা ছিল দৌড়াচ্ছে, এই ছাড়েন। পরে বুঝতে পারছে যে ও না, এটা শুট হচ্ছে। আচ্ছা, কামালকে তো এখন মানুষ ভয় পায়। কামাল মানেই হচ্ছে গিয়ে ওই যে মানুষের মাংস খাচ্ছে। কান সাবধানে রাখবেন। হ্যাঁ, তো এখন আসলে নিজেকে কি সার্থক মনে হয় যে না আমি ক্যারেক্টারটা আসলে ফুটিয়ে তুলতে পেরেছি? না, সেই জায়গা থেকে আমি সার্থক না, আমার অনেক কিছু আরো দেওয়ার ছিল। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যখন দেখছি আমার চোখে তখন পানি চলে আসছে, যে আমি এখনো কিছু করতে পারি, আরো অনেক কিছু ছিল ওই চরিত্রটা নিয়ে, আরো অন্যরকম ভাবে জায়গা ছিল যেটা আমি পারি নাই। অবশ্য আপনার অনেক প্রশংসা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যদি আমরা দেখি আপনার হাসির খুব প্রশংসা করছে, আপনি যেভাবে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছেন সেটার অনেক প্রশংসা করেছে। আমি জানতে চাই সাতাও, বাংকার বয়, তারপর শুক্লপক্ষ আর পুনর্জন্ম, এই যে এই ক্যারেক্টারগুলো করেছেন, আপনার কি এই ক্যারেক্টার থেকে একটু বেরিয়ে ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা আছে, নাকি এই ক্যারেক্টার নিয়ে আসলে সামনে এগোতে চান? আমি প্রতিটা মুহূর্ত নিজেকে অন্যভাবে হাজির করতে চাই। আচ্ছা, কখনো মনক্ষুণ্ণ হয় যে পার্শ্ব চরিত্র অভিনয় করছেন, মানে লিড ক্যারেক্টার কবে করবেন, এমন কোনো প্ল্যানিং কি কিছু আছে? না, এই জায়গা থেকে আমি কখনো মনক্ষুণ্ণ নেই, কারণ আমি চরিত্রের মানুষে বাঁচতে চাই। আমি এবার একটু চট জলদি উত্তরে যেতে চাই, আমি কিছু প্রশ্ন করবো, চট জলদি উত্তর দিতে হবে, ঠিক আছে? চেষ্টা করব। আচ্ছা, নতুন কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে আগেরকার অবস্থার কথা যদি বলি আর এখনকার অবস্থা, পার্থক্য কতটুকু? অনেক পার্থক্য। যেমন আগে ভয় থাকতো যে আমি কাজটা কি পাবো, এখন ভয়টা কম কাজ করে। তো এখন তো পরিচালকরা সেন্টুর সাথে কাজ করতে চায়, তো এখন কি নিজেকে সার্থক মনে হয় যে না আমি কিছু একটা করতে পেরেছি? সেই জায়গা থেকে আসলে বলবো যে আমি কিছুটা হয়তো বা সার্থক। ব্যক্তি সেন্টু কেমন, গম্ভীর নাকি মিশুক নাকি কেমন? ব্যক্তি সেন্টু খুবই হাস্য উজ্জ্বল, ভেতরের কষ্টটা ভেতরে রাখে, বাইরের মানুষের সাথে খুবই খোলামেলা কথা বলতে পছন্দ করে। আপনি কার কাছে সব থেকে বেশি অনুপ্রেরণা পান? আমি আমার জীবনের যে জার্নিটা সেটার কাছে অনুপ্রেরণা, আর আমার মার কাছে। আচ্ছা, অভিনেতা যদি না হতেন তাহলে কোন পেশা বেছে নিতেন, বা সেন্টু কি হতো? আসলে তখন কি হতো সেটা এখন বলতে পারছি না। অভিনয় ছাড়া কি করা হয়? নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আচ্ছা, আপনি তো গান গেতে পারেন না, আমার তেমন গান গাইতে পারি না, সুর খুবই বাজে। না, গান তো গেতেই হবে, আমি গানটা শুনবো। আমি আরেকটা জানতে চাই একটা বিষয়, আপনি কি এখনো স্ক্রিপ্ট রাইটিং করেন? সেটা কি এখনো আছে নাকি অভিনয়ের কারণে সেটা এখন ছেড়ে দিয়েছেন? না, আমি আসলে লেখালেখি চালাই, আমার ভেতরে যখন কোনো কিছু আসে তখন আমি টুকি রাখি। তো এটা কি কোনো পরিচালকের কাছে নিয়েছেন? না, এখন আমি নিতে চাই না, এটা জমে থাক, যদি হয় কখনো সময়, এটা এখন জমাইতে চাই। তার মানে আমরা কি কামাল মানে সেন্টু ভাইয়াকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে দেখতে পাচ্ছি সামনে? না, সেটা বলা যায় না, আমি অভিনয়টা নিয়ে বাঁচতে চাচ্ছি। এটা আমার হলো যে অবসর সময়টা কাটানোর জন্য এটা করি। আচ্ছা,
ঠিক আছে, সর্বশেষ একটা প্রশ্ন করব। সেন্টুর কাছে জীবনের আসল সংজ্ঞাটা কি? জীবনের আসল সংজ্ঞা এটা আসলে কঠিন। আমি দেখেছি আপনি খুব সাধারণ একজন মানুষ, খুবই সিম্পল থাকতে পছন্দ করেন। আসলে আপনার কাছে জীবন মানে কি? জীবন খুবই সহজ, যদি সহজভাবে আমরা চিন্তা করতে পারি। বাহ, চমৎকার বলেছেন। আমি জানি আপনি গান গেতে পারেন, তো 2 লাইন যদি একটু শোনাতেন। খড়খোটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসায়, একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসায়, তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি।